যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্টে আত্মগোপনে থাকা মুক্তিযুদ্ধ মন্ত্রী আকম মোজাম্মেল হক গাজীপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। শ্রীপুরের টেপির বাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের তথ্যের ভিত্তিতে প্রয়াত এক আওয়ামী লীগ নেতার বাড়িতে অভিযান চালিয়ে পাওয়া যায় আকম মোজাম্মেল হক। ওই বাড়িতে পরিবারসহ 2 মাস ধরে অবস্থান করছিলেন সাবেক এই এমপি। গাজীপুরের সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগ নেতা আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। মোজাম্মেল যখন আমাকে ফোন করছে, আমি যখন দেখছি ভিডিও কল, আমি খুব হারামি, কিন্তু আমি করছি কি, ক্যামেরাটা ঘুরাইয়া ওই মুজিবের ছবি আব্বার ছবির মধ্যে দিয়ে রাখছি। উনি বলে কি, তোমার দিকে নাও, এটা কি দেখাও, আমি আপনি না মুক্তিযোদ্ধা মুক্তি, তাহলে আপনি আমার ছবিটা দেখেন, আপনি আমার বাবার ছবি দেখেন, আমাকে দেখে কি করবেন? তখন উনি বলছে, আমি তো লন্ডন থেকে ফোন করেছি, আমার লন্ডনের ফোন। এভাবেই অভিনেত্রী ইলোরা গহরকে ভিডিও কল দিয়ে উত্ত্যক্ত করতেন আওয়ামী লীগের এমপি ও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। তবে গাজীপুরে আওয়ামী লীগ নেতা আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ভাঙচুর হয়েছে। এ সময় ডাকাতির ঘোষণা দিয়ে বাড়ি ঘেরাও করে ছাত্র জনতার উপর চড়াও হয় এলাকাবাসী। বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে জখম করে অন্তত 20 জনকে। গাজীপুরে মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর, স্থানীয়দের মারধরে আহত 15 ছাত্র জনতা। ধর্ষণের অভিযোগও রয়েছে শেখ হাসিনার মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বিরুদ্ধে। নন্দিত লেখক হুমায়ুন আহমেদের দেয়াল উপন্যাসে উঠে এসেছে মোজাম্মেলের ধর্ষণের ঘটনা। ধর্ষক মোজাম্মেলকে মন্ত্রিত্ব দেন শেখ হাসিনা, অর্থাৎ মুজিব আর তার কন্যা মিলে একজন ধর্ষককে বানিয়েছেন দেশের শীর্ষ নেতা, সেটিও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর পদ দিয়ে। 71-এ মুক্তিযুদ্ধের পর যিনি ধর্ষণের মতো অপরাধে জড়িয়েছেন, সেই তাকেই মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট পদে বসিয়ে দুর্নীতি আর অপরাধের সুযোগ করে দিয়েছেন মুজিব হাসিনার আওয়ামী লীগ। সুযোগ বুঝে নানা দুর্নীতিতে জড়িয়েছেন মোজাম্মেল হক। মোজাম্মেল হক আওয়ামী লীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী। সে ধর্ষক এবং দুশ্চরিত্রবাণী নয়, সে পাশাপাশি গুম, খুন, চাঁদাবাজি, লুণ্ঠন, গণহত্যা এবং মুক্তিযোদ্ধা সনদ নিয়ে 2 নম্বরই সহ যত ধরনের অপকর্ম রয়েছে, কোনো অপকর্মেই সে বিন্দুমাত্র পিছিয়ে ছিল না। এমনকি সে মুক্তিযোদ্ধার সনদ নিয়ে এই পরিমাণ জালিয়াতি করেছে, যারা প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধা না, যুদ্ধ করেনি দেশ স্বাধীনের জন্য, তো তাদের থেকে কোটি কোটি টাকা ঘুষ নিয়ে তাদেরকে মুক্তিযোদ্ধার সনদ দিয়ে তাদেরকে যোদ্ধা বানিয়ে দিত। এমনকি আমরা দেখেছিলাম যে 50 বছর বয়স হয় নাই, অথচ সেই ব্যক্তি মুক্তিযোদ্ধা, তাকে মুক্তিযোদ্ধা সনদ দিয়েছিল এই মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী। এবং পাশাপাশি বাংলাদেশে যেই সমস্ত সূর্য সন্তানরা প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধা, তাদেরকে তাদের সনদ সে বাতিল করে দিয়ে এই ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে সে সনদ প্রদান করত। সেই অপারেশন ডেভিল হান্টেই তার আত্মীয়র বাসা থেকে এবার হাতে নাতে ধরা পড়েছে এই আওয়ামী লীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক। এইমাত্র গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোজাম্মেল হক। তো বন্ধুরা, এই মোজাম্মেল হক কোথায় থেকে এবং কিভাবে গ্রেপ্তার হলেন তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে দেখবো আজকের ভিডিওর বিস্তারিত। মোজাম্মেল যখন আমাকে ফোন করছে, আমি যখন দেখছি ভিডিও কল, আমি খুব হারামি, কিন্তু আমি করছি কি, ক্যামেরাটা ঘুরাইয়া ওই মুজিবের ছবি আব্বার ছবির মধ্যে দিয়ে রাখছি। উনি বলে কি, তোমার দিকে নাও, এটা কি দেখাও, আমি আপনি না মুক্তিযোদ্ধা মুক্তি, তাহলে আপনি আমার ছবিটা দেখেন, আপনি আমার বাবার ছবি দেখেন, আমাকে দেখে কি করবেন? তখন উনি বলছে, আমি তো লন্ডন থেকে ফোন করেছি, আমার লন্ডনের ফোন। এভাবেই অভিনেত্রী ইলোরা গহরকে ভিডিও কল দিয়ে উত্ত্যক্ত করতেন আওয়ামী লীগের এমপি ও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। তবে দেশের কথা ভেবে মোজাম্মেলের অবৈধ ডাকে সাড়া দেননি এই অভিনেত্রী। তখন যদি একটু আমি অন্যান্য নায়িকাদের যাদের নামে বিচার কার্যকর করতে বলছি, হ্যাঁ, তাদের মধ্যে একটু খালি ভেসে একটু গল্প করতাম, আমিও কোটিপতি হয়ে যেতাম। শুধু ভিডিও কল দিয়ে অভিনেত্রীকে উত্ত্যক্ত করাই নয়, ধর্ষণের অভিযোগও রয়েছে শেখ হাসিনার মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বিরুদ্ধে। নন্দিত লেখক হুমায়ুন আহমেদের দেয়াল উপন্যাসে উঠে এসেছে মোজাম্মেলের ধর্ষণের ঘটনা।
রাজনৈতিক উপন্যাস দেয়ালে হুমায়ুন আহমেদ লেখেন, তৎকালীন টঙ্গীর আওয়ামী লীগ নেতা মোজাম্মেল এক নববধূকে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িত ছিলেন। উপন্যাসটির ৮৬ নম্বর পৃষ্ঠায় এই ঘটনার বিবরণ তুলে ধরেন এই বরেণ্য লেখক। বর্ণিত তথ্যানুযায়ী এক নবদম্পতি গাড়িতে করে যাচ্ছিলেন। দুর্ধর্ষ সন্ত্রাসী মোজাম্মেল দলবলসহ গাড়িটি আটক করে। এরপর গাড়ির ড্রাইভার ও নববিবাহিত তরুণীর স্বামীকে হত্যা করে তারা, আর মেয়েটিকে সবাই মিলে ধর্ষণ করে। এরপর ভুক্তভোগী নববধূর রক্তাক্ত মরদেহ ৩ দিন পর পাওয়া যায় টঙ্গী ব্রিজের নিচে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এই ঘটনায় মেজর নাসিরের হাতে ধরা পড়েন মোজাম্মেল। পরে ওই মেজরকে ৩ লাখ টাকা ঘুষের প্রস্তাব দেন তিনি। প্রস্তাবে রাজি না হওয়ায় মেজরকে শেখ মুজিবের কথা বলে ভয় দেখান মোজাম্মেল হক। ধারণা করা হয় মুজিবের কড়া নির্দেশেই ধর্ষক মোজাম্মেলকে ছেড়ে দিতে বাধ্য হন ওই মেজর। ছাড়া পেয়ে মেজর নাসিরকে উপহাস করতে ছাড়েননি মোজাম্মেল। বঙ্গবন্ধুর নির্দেশে ছাড়া পাওয়া ধর্ষক মোজাম্মেলকে মন্ত্রিত্ব দেন শেখ হাসিনা। অর্থাৎ মুজিব আর তার কন্যা মিলে একজন ধর্ষককে বানিয়েছেন দেশের শীর্ষ নেতা, সেটিও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর পদ দিয়ে। ৭১-এ মুক্তিযুদ্ধের পর যিনি ধর্ষণের মতো অপরাধে জড়িয়েছেন, সেই তাকেই মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট পদে বসিয়ে দুর্নীতি আর অপরাধের সুযোগ করে দিয়েছেন মুজিব হাসিনার আওয়ামী লীগ। সুযোগ বুঝে নানা দুর্নীতিতে জড়িয়েছেন মোজাম্মেল হক। নির্বাচনী হলফনামা অনুযায়ী অতীতের তুলনায় বর্তমানে স্থাবর অস্থাবর সব ধরনের সম্পত্তি বেড়েছে মোজাম্মেল হকের। গাজীপুর ১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আকম মোজাম্মেল হক পরবর্তীতে দায়িত্ব পান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে দাখিল করা হলফনামায় পেশা হিসেবে কৃষি, মৎস্য ও পোল্ট্রি ব্যবসা দেখান মোজাম্মেল। কৃষিখাত থেকে আয় দেখিয়েছেন ১,৯৫,০০০ টাকা, তবে ব্যবসা থেকে কোনো আয় দেখাননি তিনি। নবম জাতীয় সংসদ নির্বাচনে আকম মোজাম্মেল হক হলফনামায় পেশা দেখান গাজীপুর জজ কোর্টের আইনজীবী। তখন পেশা থেকে বার্ষিক আয় ২,৩০,০০০ টাকা সহ মোট আয় দেখান ৫,৭১,৫০০ টাকা, আর নির্ভরশীল আয় উল্লেখ করেন ৯৪,৬৬৪ টাকা। নবম নির্বাচন থেকে শুরু করে একাদশ নির্বাচন পর্যন্ত অস্থাবর ও স্থাবর সম্পত্তি ক্রমেই বেড়েছে মোজাম্মেলের। ২০০৮ সালে তার কোনো গাড়ি ছিল না, তবে ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত তিনি ২টি গাড়ি ব্যবহার করে আসছেন। দ্বাদশ নির্বাচনের হলফনামায় মোজাম্মেল মোট আয় দেখিয়েছেন ২৫,৩৯,৮৮২ টাকা। এর মধ্যে কৃষিখাত থেকে ১,৯৫,০০০, ব্যাংকে আমানত ১৮,৯৯৪ টাকা এবং মন্ত্রী হিসেবে সম্মানী ভাতা বাবদ ২৩,২৫,৮৮৮ টাকা দেখান তিনি। দ্বাদশ নির্বাচনে তার অস্থাবর সম্পদ দেখিয়েছেন নগদ ১০,৩৬,১০০ টাকা। এর মধ্যে ব্যাংকে জমা আছে ১০,৮৬,৪৫০ টাকা। ভাওয়াল প্রপার্টিজ লিমিটেডের শেয়ার আছে ২,৫০,০০০ টাকা। তার করমুক্ত গাড়ি আছে ২টি, যার মূল্য দেখিয়েছেন ৭৩,৫০,০০০। নিজ নামে স্বর্ণ আছে ৭ ভরি, আসবাবপত্র আছে ১,৫০,০০০ টাকার। স্থাবর সম্পদ আছে কৃষি জমি ৬৯১.০৮ শতাংশ, অকৃষি জমি ১০১.৪৮৫ শতাংশ, যার মূল্য দেখিয়েছেন ২০,৮৬,২০০ টাকা। ১০তলা ফাউন্ডেশন বিশিষ্ট দোতলা আবাসিক দালানের কথাও হলফনামায় উল্লেখ করেছেন তিনি, যার মূল্য ১,৪৩,৩৮,৯০০ টাকা। ১,৫৬৮ বর্গফুটের দোতলা দালান বাড়ির মূল্য ৪০ লাখ টাকা। তবে অভিযোগ রয়েছে হলফনামার এসব নামমাত্র সম্পদের বাইরে সম্পদের পাহাড় গড়েছেন মোজাম্মেল।
বিভিন্ন প্রকল্পে অনিয়ম দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে ইতোমধ্যেই আকম মোজাম্মেল হকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, আওয়ামী লীগ সরকারের এই মন্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছেন তারা। দুদকে করা অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে কমিশন নিয়ে কোটি কোটি টাকার সম্পদ অর্জন করেছেন মোজাম্মেল। নিজ নামে গাজীপুরের জয়দেবপুরে 3 তলা ভবন, একই এলাকায় আরেকটি 2 তলা ভবন এবং নিজের নামে বিভিন্ন ব্যাংকে জমা ও বিনিয়োগ করেছেন তিনি। অভিযোগে আরও বলা হয়, মোজাম্মেল হকের নামে 2টি গাড়ি রয়েছে। গাজীপুরের বিভিন্ন মৌজায় 691.8 শতক জমি এবং 101.485 শতক অকৃষি জমি রয়েছে। মন্ত্রী থাকাকালে কোটি কোটি টাকার বিনিময়ে অসংখ্য ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দিয়েছেন মোজাম্মেল। সম্প্রতি গাজীপুরে তার বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলাকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছেন মোজাম্মেল হক। ধর্ষণ, দুর্নীতি, উত্তক্ত নানা অপরাধে অপরাধী মোজাম্মেল হকের দৃষ্টান্তমূলক বিচার দাবি সাধারণ। দর্শক আসসালামু আলাইকুম, সকলকে জানাচ্ছি দেশ বার্তা সংবাদে স্বাগতম। দর্শক, গাজীপুরে মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর, স্থানীয়দের মারধরে আহত 15 ছাত্র জনতা। দর্শক, কি ঘটেছে গাজীপুরে? গাজীপুর নিয়ে উত্তপ্ত হয়ে গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। দর্শক, গতকাল রাতে গাজীপুরের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আফওয়ামা মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর চালাতে যান বিক্ষুব্ধ ছাত্র জনতা। এই সময় স্থানীয়দের মার ধরে অন্তত 15 জন ছাত্র জনতা সমন্বয়ক আহত হয়েছেন। দর্শক, ঘটনা কি আমি প্রথমে বলি, তারপর কিছু চাঞ্চল্যকর কিছু বিস্তারিত আপডেট আপনাদের সাথে শেয়ার করব। ঘটনা হলো, গাজীপুরের মোজাম্মেল হকের বাড়িতে সমন্বয়করা ছাত্র জনতারা ভাঙচুর অগ্নিসংযোগ চালাতে গিয়েছিল। এরপর স্থানীয় সাধারণ জনগণ মসজিদের মাইকে ঘোষণা দিয়েছে, ডাকাত এসেছে, ডাকাত এসেছে, সবাই বের হন। এ সময় বের হয়ে 15 জন ছাত্র জনতাকে সমন্বয়ককে দাওয়া দিয়েছে স্থানীয় সাধারণ জনগণ। দর্শক, এই ঘটনার পর সার্জিস আলম, সমন্বয়ক সার্জিস আলম, তিনি তার ফেসবুক ভেরিফাইড পেজে অ্যাকাউন্টে লিখেছেন, গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন, আমরা আসছি। দর্শক, আমি সার্জিদের কথার বিরোধিতা করব আজকে। আমি ছাত্র জনতা কি পেয়েছে, সমন্বয়করা কি পেয়েছে? আওয়ামী লীগের নেতারা অপরাধ করেছে, তাদের বিচার আইন আদালতে হবে। তাই বলে তাদের ঘর বাড়ি আগুন জ্বালিয়ে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিতে হবে? এটা কোন আইন? আবার সার্জিস আলম বড় বড় কথায় বলছে, গাজীপুরে আজকেই হবে আওয়ামী লীগের সন্ত্রাসীদের শেষ দিন, আমরা আসছি। ভাই, গাজীপুরে তো জনগণ পিটিয়েছে ছাত্র জনতাকে, আপনাদের জনগণ প্রতিহত করেছে। শুধু গাজীপুরে নয়, আমরা দেখেছি সাভারের উপজেলা চেয়ারম্যানের বাড়ি ভাঙচুর করতে গিয়েছিল সমন্বয়করা, ছাত্র জনতারা প্রতিহত করেছে। স্থানীয় সাধারণ জনগণ তারাও কিন্তু প্রতিহত করেছে। দর্শক, আমি একটা কথাই বলি, আওয়ামী লীগের যারা রাবক বোয়াল, যারা অপরাধ করেছে, যারা ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছে, তাদের বিচার হবে আদালতে। তাদেরকে ভারত থেকে ধরে এনে ফাঁসির দড়িতে ঝুলান, আমি আপনাকে সেলুট দিব। এটা কি শেখ হাসিনার একটা ভাষণকে কেন্দ্র করে, শেখ হাসিনার একটা বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে যেভাবে সারা দেশে অরাজকতা চলছে, এটার কি কোনো বিচার হবে না? এটা কি কেউ ঠেকাতে পারলো না?
আইন শৃঙ্খলা বাহিনী কি করলো? আইন শৃঙ্খলা বাহিনী কি মুখে ললিপপ নিয়ে ললিপপ চুষছিল? দেখেন ধানমন্ডি 32 নম্বরে এত বড় ভাবে একেবারে নৃশংসভাবে 32 নাম্বারটিকে গুড়িয়ে দেওয়া হলো। সেনাবাহিনী কি করেছিল? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি করেছিল? এই বিচার কে করবে? এই বিচার বাংলার মানুষ একদিন না একদিন করবে। আরে ভাই, শেখ হাসিনাকে আপনি ভারত থেকে ধরে নিয়ে আসেন, এনে ফাঁসির দড়িতে ঝুলান, আমি সেলুট দিব। আওয়ামী লীগের যারা রাবুক বোয়াল আছে, যারা ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছে, তাদেরকে আপনি ধরে নিয়ে আসেন, আমি আপনাকে সেলুট দিব। একটা সরকার থাকা অবস্থায় কিভাবে দেশে এভাবে অরাজকতা চলছে, কিভাবে অরাজকতা চলছে, আমি গাজীপুরের জনগণকে সেলুট দিচ্ছি। দর্শক, খবরে বলা হচ্ছে গাজীপুরে মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর, স্থানীয়দের মারধরে আহত 15 ছাত্র জনতা। গাজীপুরের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আফম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর চালিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় স্থানীয়দের মারধরে অন্তত 15 জন আহত হয়েছে। শুক্রবার 7 ফেব্রুয়ারি রাত 9টার দিকে গাজীপুর মহানগরের দিরাশ্রমের দক্ষিণখানে মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালায় একদল বিক্ষুব্ধ ছাত্র জনতা। স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আফম মোজাম্মেল হকের বাড়িতে শতাধিক বিক্ষোভ ছাত্র জনতা হামলা চালায়। তারা মোজাম্মেল হকের বাড়িতে ব্যাপক ভাঙচুর করে। এ সময় মসজিদের মাইকে মন্ত্রীর বাসায় ডাকাত ঢুকেছে বলে ঘোষণা দিয়ে লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। মাইকিংয়ের সুর শুনে, অর্থাৎ মাইকিং শুনে আশেপাশের লোকজন বাড়িটি ঘিরে ফেলেন। তারা ভাঙচুরকারী কয়েকজনকে মারধর করেন, অর্থাৎ যারা ছাত্র জনতা ভাঙচুর করতে গিয়েছিলেন তাদেরকে মারধর করেন। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় 15 জনকে গাজীপুর শহীদ তাইজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গাজীপুরের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান বলেন, সাবেক মন্ত্রী আফম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর করতে গেলে স্থানীয়দের হামলায় অন্তত 10 থেকে 12 জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ সেনাবাহিনী ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তো দর্শক শ্রোতা, বুঝতেই পেরেছেন, পুলিশ সেনাবাহিনী তারাও বলছে স্থানীয়দের হামলায় ছাত্র জনতা আহত হয়েছে, ভালো করেছে স্থানীয়রা। ভাই, একটা দেশের মধ্যে রানিং সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার, তারাই তো বিচার করবে যারা রাবক বোয়াল আওয়ামী লীগের। আপনারা কেন আবার কোন সাহসে তাদের বাড়িঘর ভাঙচুর করতে যান, অগ্নিসংযোগ করতে না? আপনারা যে আগুন লাগান, এই যে মোজাম্মেল হকের বাড়িতে ধরেন আপনারা আগুন লাগালেন, এই আগুনটা পুরো এরিয়া ছড়িয়ে গেল, পুরো গ্রাম ছড়িয়ে গেল, পুরো মহল্লা ছড়িয়ে গেল, তখন তো হাজার হাজার মানুষ ধ্বংস হবে। এটা কি ভেবেছেন একবার? তো দর্শক, যাই হোক, একেবারে আমার মনে হয় গাজীপুরের মানুষ, গাজীপুরের সাধারণ জনগণ ভালো কাজ করে, সঠিক কাজ করেছে। আর অন্তর্বর্তীকালীন সরকার কি করছে? কেন এই অরাজকতাগুলো বন্ধ করতে পারছে না? এগুলো বন্ধ করা খুবই জরুরি দরকার অন্তর্বর্তীকালীন সরকারে। না হয় দেশ এবং দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে, পুরো জাতি ক্ষতিগ্রস্ত হবে, অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি নষ্ট হবে। তো দর্শক, যাই হোক, এই ঘটনাটি আপনি কিভাবে দেখছেন, এই ঘটনাটি নিয়ে আপনি কি ভাবছেন, কি মনের ভাব প্রকাশ করছেন, অবশ্যই আপনার মূল্যবান। আবারও সরকারের কঠিন সিদ্ধান্ত পদক্ষেপ আসছে। এবার বিএনপি আওয়ামী লীগ উভয় দলেই কঠিন পরিস্থিতিতে পড়বে। দর্শক, একটা খবর হচ্ছে, যৌথ বাহিনীর অভিযান আবারও শুরু হচ্ছে।
উপদেষ্টা আসিফ মাহমুদ এমনটাই জানিয়েছেন। যৌথ বাহিনীর অভিযানের বিরুদ্ধে বিএনপির কিন্তু একটা ন্যারেটিভ আছে যে যৌথ বাহিনীর অভিযান, তার নেতৃত্বে সেনাবাহিনী বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেছে। অতএব এর প্রতি একটা ক্ষোভ বিএনপির রয়েছে এবং স্বাভাবিক। দেখেন, যৌথ বাহিনী যদি নতুনভাবে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য অভিযান চালায়, আওয়ামী লীগ তো এমনিতেই পালাতো। আওয়ামী লীগের অনেকের কাছে এখনও অবৈধ অস্ত্র আছে, কিছু লোক ধরা পড়বে, কোনো সন্দেহ নেই, কিন্তু প্রধানতম ধরা পড়বে বিএনপির লোকজন। কারণ অবৈধ অস্ত্র এখন বেশিরভাগ হচ্ছে বিএনপির কাছে, এবং আওয়ামী লীগের লোকজনের অবৈধ অস্ত্র তারা অনেকেই বিএনপির কাছে দিয়ে তারা বাঁচার চেষ্টা করছে, অথবা বিএনপির সাথে মিলে গিয়েছে, এবং বিএনপির লোকজনও আওয়ামী লীগের অবৈধ অস্ত্র নিয়ে চাঁদাবাজি শুরু করেছে। তো দর্শক, সরকারের যে এই সিদ্ধান্ত, উপদেষ্টা আসিফ মাহমুদের যৌথ বাহিনীর অভিযান আবার শুরু হচ্ছে, এর ফলে বিএনপি আওয়ামী লীগ আরেকটা ধরা পড়বে। বিএনপি দেখবেন যে এর বিরোধিতা শুরু করবে। আপনাদের নিঃসন্দেহে মনে আছে যখন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছিল, তখন তখন বিএনপির বিরোধিতা করেছিল এবং পুনর্বিবেচনার অনুরোধ করেছিল, কিন্তু তেমন কোনো যুক্তি দিতে পারেনি। কিন্তু এখন তো বিএনপির সামনে একটা যুক্তি আছে, ওই যে কুমিল্লায় হেফাজতে এক যুবদল নেতার মৃত্যু, অতএব যৌথ বাহিনী অভিযান চালানোর নামে তো এই কাজগুলো করে, এটা করা যাবে না, এই যুক্তি দিবে। কিন্তু এই যুক্তি গ্রহণযোগ্য হবে না। এমনকি দেখেন যে বিএনপি সেই যুবদল নেতা হত্যায় বিবৃতি ঠিকই দিয়েছে, কিন্তু সেনাবাহিনীর নামটাও বলতে পারেনি, অথচ নিহতের ঘটনাটা ঘটেছে সেনা সদস্যের হাতে। বিএনপির রাজনীতি কোথায়? দেখেন, তৃণমূলের জন্য বিএনপির কোনো মায়া নেই। অতএব বিএনপির তৃণমূলের রাজনীতি যারা করেন এবং যারা তৃণমূলের রাজনীতি করতে যে চাঁদাবাজি করেন, লুটপাট করেন, যাদের কাছে অবৈধ অস্ত্র, ডেফিনেটলি অবৈধ অস্ত্রের পাওয়ার ছাড়া যে পরিমাণ চাঁদাবাজি লুটপাট বিএনপি করে, এটা করা সম্ভব নয়। তো এটা একটা ধরা পড়বেন, আপনারা বি রেডি। অস্ত্র উদ্ধারের যৌথ বাহিনী আবারও অভিযান শুরু করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। যেটা বললাম যে মূল ধরাটা পড়বে বিএনপি, আওয়ামী লীগ কিছু। আওয়ামী লীগের অস্ত্র অনেকটা বিএনপির কাছে দিয়ে দিয়েছে। তিনি বলেন, পুলিশের লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার হয়নি এবং কিছু মহল এগুলো জনগণের বিরুদ্ধে ব্যবহারের চেষ্টা চালাচ্ছে। আচ্ছা, এটা তো স্বাভাবিক হিসাব। পুলিশের লুট হওয়া অস্ত্র তার আওয়ামী লীগ নেন, এগুলো আছে বিএনপির কাছে। আর সাধারণ জনতা, শিক্ষার্থীদের কাছে যেগুলো ছিল এগুলো তারা ফেরত দিয়ে দিয়েছে। আর অস্ত্র পরিকল্পিতভাবে সুনির্দিষ্টভাবে ব্যবহার করতে পারা, এটা ডেফিনেটলি সাধারণ শিক্ষার্থী বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এরা পারবে না কেউ। এরা ছোট ছোট ছেলে, এ ধরনের গ্যাং তাদের নেই। এটা করতে পারলে বিএনপি করবে। অতএব এই জিনিসগুলো কিন্তু বিএনপি থেকে। আসিফ মাহমুদের কথা বলেন, এর আগের একটা ঘটনার প্রেক্ষিতে এই ঘটনা ঘটে যে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। ওই সময় ছাত্রদের মিছিলে গুলি চালানো হয় বলে অভিযোগ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। দেখেন, হ্যাঁ, এটা হতে পারে। মানে কিছু কিছু ক্যাডার, আওয়ামী ক্যাডার, তারা বিভিন্ন জায়গায় বহাল তবিয়তে আছে, এখনো অস্ত্র টস্ত্র আছে, তারা সুযোগ পেলেই গুলিও করেছে। কিন্তু এই ক্যাডারগুলো ডেফিনেটলি বিএনপি ছত্রছায়ায় আছে। বিএনপি গ্রিন সিগন্যাল ছাড়া এরা কেউ অস্ত্র নিয়ে সে হাতিয়ে অবস্থান করবে, ইট ওয়াজ টোটালি ইম্পসিবল। এর মানে আপনি যদি খুঁজেন, ডেফিনেটলি এর পেছনে বিএনপি সমর্থন পাবেন বা বিএনপি প্রশ্রয় পাবেন, যে ঠিক আছে থাক, আমরা দেখব, অথবা তোদের সম্পত্তি টম্পত্তি কী আছে আমরা দেখাশোনা করি, তোরা থাক। কোনো একটা কিছুর বিনিময়ে এই সুবিধাটা বিএনপি দিয়েছে। উপদেষ্টা বলেন, হামলা ঘটনায় যারা জড়িত তাদের গ্রেপ্তার ও শাস্তির বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা ও বাহিনীর বিষয়ে কঠোর পদক্ষেপ নিশ্চয়তা আপনারা দিতে চাই। বিক্ষুব্ধ জনতা লুট হওয়া অস্ত্র উদ্ধারের দাবি জানালে তিনি বলেন, গণঅভ্যুত্থানের সময় অনেক থানায় পুলিশ অস্ত্রাগার লুট হয়েছে, এর পেছনে স্বার্থান্বেষী মহলের হাত ছিল। এছাড়া না, এইগুলো ফাও কথা।
অস্ত্র লুট হয়েছে, এটা বিপ্লবের একটা অংশ, প্রক্রিয়ার একটা অংশ। অস্ত্র লুট 5 আগস্টের পরে যেটা ঘটেছে তাও ক্লিয়ার ছিল না, কিন্তু 5 আগস্টের আগে যত লুট, এগুলো লিগ্যাল, এগুলো বিপ্লবের অংশ। এগুলো করার কারণে এই দেশ স্বাধীন হয়েছে, হাসিনা পালিয়েছে। এছাড়া আওয়ামী লীগ সরকার গত 16 বছর ধরে রাজনৈতিক উদ্দেশ্যে যাদের অস্ত্রের লাইসেন্স দিয়েছিল তাদের অনেকেই এখন অস্ত্র জমা দেয়নি, এটা তো আছে। এবং অবৈধ অস্ত্র যেটা লাইসেন্স ছাড়া, এটা তো আছে, এগুলো বিএনপির হাতে। উপদেষ্টা আরো বলেন, একসময় দেখেন যে সর্বহারা বা এই টাইপের যারা আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসী, এরা বেসিক্যালি বিএনপি বা আওয়ামী লীগের সাথে জড়িত ছিল। এদের নাম থাকতো জিয়া গ্রুপ, কামরুল গ্রুপ ইত্যাদি ইত্যাদি। এই জিয়া গ্রুপ, কামরুল গ্রুপের লোক বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নাম আছে। দক্ষিণাঞ্চলে জিয়া গ্রুপ, কামরুল গ্রুপ ছিল। এগুলো প্রো আওয়ামী লীগ, প্রো বিএনপি। লাইসেন্সধারীর বেশিরভাগ অস্ত্র পুলিশের কাছে জমা দেওয়া হলো। লুট হওয়া অস্ত্রের বড় অংশ এখন উদ্ধার সম্ভব হয়নি। গোয়েন্দা তথ্য অনুযায়ী পরাজিত ফেসিবাদী শক্তি দেশে অস্ত্র প্রবেশ করানোর মাধ্যমে অস্থিতিশীল সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এ কারণে অস্ত্র উদ্ধার যৌথ বাহিনীর অভিযান ফের শুরু হবে। চমৎকার একটা উদ্যোগ। অস্ত্র উদ্ধার যৌথ বাহিনীর অভিযান শুরু হলে এই অভিযানে প্রধান ধরাটা খাবে বিএনপি, আমি বলে দিলাম। অবৈধ মিছিল, উস্কানিমূলক কার্যক্রমের সাথে নানান বিষয়ে কথা বলেছে। যাই হোক দর্শক, যৌথ বাহিনীর অভিযানটা জরুরি, অবৈধ অস্ত্র উদ্ধারে জরুরি, একই সাথে চাঁদাবাজি বন্ধে একটা যৌথ বাহিনীর অভিযান অত্যন্ত। আসসালামু আলাইকুম। আমাদের সরকারের পক্ষ থেকে আমরা এখানে বলছি, সরকার ডক্টর ইউনূস মানে শুধু সরকার না, এখানে যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন পদে দায়িত্বে আছেন তারা প্রত্যেকেই কিন্তু পার্ট অফ সরকার। তো তাদের বক্তব্যগুলোকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আর বিশেষ করে এই ফেব্রুয়ারি মাসে আমরা যা দেখা শুরু করছি, সেখান থেকে এটা আইডিয়া করা যায় যে এমনটাই হবে। আওয়ামী লীগের কবর রচনা হতে যাচ্ছে কাগজপত্রে, মানে আইনের মাধ্যমে আওয়ামী লীগকে মোটামুটি কবর দেওয়ার যেই কাজ অথবা যে প্রসেসিং, সেটা অনেকটাই চলছে বা শুরু হয়ে গেছে। তো এই কবরে আসলে কতটুকু মানে কি বলা হয় যে আপনার অন্যান্য যে রাজনৈতিক দলগুলো তারা সমর্থন করবে, এটা সময় বলে দিবে। কারণ এর আগে গত 6 মাসে আমরা বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখেছি যে তারা এই কাজটাকে সমর্থনের দিকে যাচ্ছিল না। বাট 5ই ফেব্রুয়ারির পর প্রেক্ষাপট কিন্তু অনেকটা বদলে গেছে, সবাই ভিন্ন সুরে কথা বলছেন। আচ্ছা, ঘটনা কি, ইতিমধ্যেই 5ই আগস্টের পর ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ হয়েছে, আইনিভাবে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আর এখন আছে আওয়ামী লীগের রাজনীতি। আর এই বক্তব্য কে দিচ্ছেন? খোদ সরকার দিচ্ছেন। মানে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নামে বাংলাদেশে আর কেউ রাজনীতি করতে পারবে না। এটা শহীদদের প্রতি অঙ্গীকার। আপনি শব্দের গভীরতাটা বোঝার চেষ্টা করেন। জুলাই আগস্টে যারা মারা গেছে, সেই মারা যাওয়া শহীদদের প্রতি কসম কাটা হচ্ছে বা অঙ্গীকার করা হচ্ছে, ওয়াদা করা হচ্ছে যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নামে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না। হয়তো যতদিন একটা এন্টারিং গভর্নমেন্ট ক্ষমতায় আছে, হয়তো ততদিন, অথবা আগামী 5 বছর অথবা 10 বছর, আজীবনের জন্য আওয়ামী লীগ নামে এটা রাজনীতি করতে পারবে না। এটা আসলে ট্যাকেল দিয়ে রাখতে পারবে না, জামাতের বেলায়ও পারেনি। আর এই বক্তব্য কে দিয়েছেন? আমাদের উপদেষ্টা নাহিদ ইসলাম, নতুন দলের যিনি আগামী দিনের প্রধান হতে যাচ্ছেন। তিনি বলছেন, আমরা আইনের ভিত্তিতে বিচার নিশ্চিত করতে চাচ্ছি। আইনের ভিত্তিতে আওয়ামী লীগকে দল হিসাবে কাঠগড়ায় দাঁড় করাবো। আমরা বলেছি আওয়ামী লীগ, ছাত্রলীগ এই মতাদর্শ এবং এই নামে বাংলাদেশে আর কেউ রাজনীতি করতে পারবে না। গতকালকে আপনার জুলাইয়ে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আর্থিক সহায়তা এবং সম্মাননা প্রদান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আর এতে শিক্ষার্থীদের বৈধ নেতৃত্ব নিশ্চিত করতে ছাত্র সংসদ নির্বাচনেরও দাবি তিনি করেছেন। তিনি বলছেন যে মানে প্রোগ্রামটার নাম ছিল হিরোজ অফ ঢাকা ইউনিভার্সিটি। তো এখানে অনেকেই বক্তব্য দিয়েছেন। আর তিনি এখানে আওয়ামী লীগের ইস্যুতে বলছেন যে গত 15 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ক্যাম্পাসে নির্যাতন, নিপীড়ন, ভয়ের সংস্কৃতি চালু ছিল। আমাদের সকলের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল,
কারণ তারা জানতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে গেলে সমগ্র জাতি দাঁড়িয়ে যাবে। তো তার বক্তব্য হচ্ছে যে প্রয়োজন হচ্ছে স্বাধীনতাকে রক্ষা করা, এটার স্পিরিটটাকে রক্ষা করা। লড়াই এখনো শেষ হয়নি। বিভিন্ন জায়গা থেকে ফ্যাসিবাদের দোসররা নানান আস্ফালন করছেন, আর জুলাইয়ের চেতনাও শেষ হয়ে যায়নি। তো এখানে বিভিন্ন বক্তব্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, আমরা দেখেছি আমাদের মূল যারা সমন্বয়ক তারা এখানে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অপকর্ম, বিভিন্ন বিষয় নিয়ে তারা এখানে কথা বলেছেন, এবং আগামী দিনে রাজনীতির মাঠ থেকে আওয়ামী লীগকে টোটালি মাইনাস করার তাদের যে বা নিষিদ্ধ করার যে রাষ্ট্রীয় এই মুহূর্তে যে কাঠামো থেকে সেটারই কাজ করে যাচ্ছেন। আর তারা আশা করছেন খুব শীঘ্রই আপনারা এই কাজটা কমপ্লিট করবেন। অপরদিকে রাজনৈতিক দল হিসেবে জামাত কিন্তু একটা সমর্থন দিচ্ছে। আপনি জামাতের আমিরের সর্বশেষ একটা বক্তব্য ছিল সম্ভবত কক্সবাজারে বা কোথাও যেন, যে আপনার আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার আগে নির্বাচন এটা অযৌক্তিক, আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। আবার আমরা যদি বিএনপির ভাষাটাও দেখি, বিএনপির খুবই টপ লেভেলের যারা নেতৃস্থানীয় নেতারা আছেন তাদের অনেকেই কিন্তু আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের জন্য বা আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য কথাবার্তা বিভিন্নভাবে বলার চেষ্টা করছেন বা অনেকে বলছেনও। আমরা এই মুহূর্তে যেটা বুঝতে পারছি যে আগামী সময়টা আওয়ামী লীগের জন্য খুবই কঠিন একটা সময় যাবে। ইভেন এখন পর্যন্ত হুমকি ধামকিমূলক যে শব্দগুলো এগুলা কিন্তু প্রত্যাহার করতে হবে, পরিহার করতে হবে। আপনি মনে রাখেন, আপনি যখন ভিকটিম, মজলুম, তখন মজলুমের গলা থেকে মানুষ মানে হুমকিমূলক কথা কিন্তু পছন্দ করে না। হয়তো আপনার একটা পার্ট অফ ফলোয়ার এটা পছন্দ করবে। জুলাই আগস্টে যা ঘটছে এটার এগেনস্টে এখন যদি আপনি হুমকি ধামকি দেন, এটা করেঙ্গা সেটা করেঙ্গা, দেশে আসলে এই করেঙ্গা সেই করেঙ্গা, তো এটাতে কি হবে যে আওয়ামী লীগের প্রতি মানুষের মন আরো বিষাই যাবে। আরো আপনি রাজনীতি করতে হবে জনগণ দিয়া। দীর্ঘ একটা সময় কিন্তু বিএনপি জামাত ধৈর্য ধরছে, মাইর খেয়েছে, জেল কাটছে, অত্যাচার সহ্য করছে, বেগম খালেদা জিয়ার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, জামাতের নেতাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে। আপনার বুঝতে হবে এটা একটা লং টার্ম ছিল, তারা ফেস করছে নানান পরিকল্পনা পানি ঢালা হয়েছে, তারপরে ফাইনালি এসে তারা অ্যাচিভমেন্ট করছে। সো এটা ভাবার কোনো কারণ নাই রাতারাতি এখানে কোনো কিছু হয়ে যাবে, ট্রাম্প পাই সেটা করবে অথবা ভারত এটা করবে, কিছুই করবে না। আপনারটা আপনাকেই করতে হবে। এটা কিভাবে? ভালোবাসা দিয়া, হুমকি দামকি দিয়া না। একটা দেইরা অ্যান্সার দিবেন, একটা দেইরা বক্তব্য আসবে, উল্টাপাল্টা বক্তব্য আসবে মিডিয়াতে, আওয়ামী লীগের নেতার কোনো এমপি মন্ত্রী সাবেক, পাবলিক এটাতে আরো বিগড়াই যাবে ভাই, আরো বিগড়াই যাবে। মাথায় রেখে কৃতকর্মের জন্য অনুতপ্ততা মিনিমাম লেভেলে থাকতে হবে। তো দেখা যাক, তবে এটা কাগজ কলমে বন্ধ হবে, কারণ এই দেশে আওয়ামী লীগের একটা বিশাল ফ্যান ফলোয়ার আছে। আপনি নিষিদ্ধ করে দিলেন, কলম দেওয়া জামাতকেও করা হয়েছিল, তো কতদিন এটা টিকছে? টিকে নাই, কারণ মানুষের মধ্যে চাহিদা ছিল। তো আওয়ামী লীগেরও এখন নির্দিষ্ট একটা ফ্যান বেস ফলোয়ার আওয়ামী লীগের নেতাকর্মী অবশ্যই আছে, এবং এটা পার্সেন্টও কম না। আপনি পার্সেন্টে হিসাব করলে কিন্তু আমজনতা মানে ধরেন ওই সকল মানুষগুলো যারা ভাত খায়, ঘুমায়, ওঠে, মানে 5ই আগস্টের সময় যা ঘটছে আমজনতার কিন্তু কানেক্টিভিটি চলে আসছিল, যার কারণে এটা ঘটাইতে পারছে। এর আগে বিএনপি কিন্তু এই কাজটা পারে নাই, আমজনতা আসছে না। রিক্সাওয়ালা মনে করছে আরে দূর, এটা বিএনপির প্রোগ্রাম, আমার কি। কিন্তু 5ই আগস্টের আগের পরে যে সমস্যাগুলো ছিল আওয়ামী লীগের জন্য, ওই সময় কিন্তু সবাই কানেক্ট হয়ে গেছিল। কেন? যার যার জায়গা থেকে। আপনি ওই নির্দিষ্ট একটা ফ্যান বেস নিয়ে আপনি কাজ করতে পারবেন না। জনগণ আপনার পক্ষে আসতে হবে। এখন জনগণ কারা? ভাত খায়, ঘুমায়, নামাজ পড়ে, মসজিদে যায়, মন্দিরে যায়, চার্চে যায়, প্যাগোডাতে যায়, তারা। তো মোট কথা হচ্ছে যে রাজনীতিতে কামব্যাক করতে হলে আজকে হোক, কালকে হোক, 10 বছর পরে হোক, পজিটিভ ওয়েতে আপনাকে কামব্যাক করতে হবে। এই মুহূর্তে বিভিন্ন ধরনের বক্তব্য যেগুলো আসছে, বা ধরেন যে এটা করে ফেলবো, সেটা উড়াই ফেলবো, এরকম বক্তব্য কিন্তু আসতেছে।
বিভিন্ন জায়গা থেকে আসতেছে, দেশে এসে একযোগে ঝাঁপাইতে হবে। মেয়র জাহাঙ্গীরের ফোন রেকর্ড ফাঁস হচ্ছে, আওয়ামী লীগের বিভিন্ন পরিকল্পনাগুলো সামনে চলে আসতেছে। আবার খোদ শেখ হাসিনা তিনি নিজেও বক্তব্য দিচ্ছেন। তো প্রত্যেকটা বক্তব্য হচ্ছে কি একটু কাউন্টারমূলক সরকারের সাথে। সরকার তো সর্বোচ্চ চাইবেই, কারণ এই এন্টারিং গভর্নমেন্ট বা যারা এখানে আছে আগামী দিনে দল করুক, প্রত্যেকের একটা ভয় আছে যে আওয়ামী লীগ ফিরে আসলে এদের প্রত্যেককে ফাঁসি দিয়ে দিবে। এরা ব্যক্তিক প্রয়োজনও চাইবে, তো বুঝতে হবে এটাকে কিভাবে ডিল করতে হবে, হুমকি ধামকি দিয়ে। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিওগুলো দেখলেন, এই ভিডিওগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিওগুলো দেখলেন, যে আওয়ামী লীগের যে সাবেক মন্ত্রী ছিলেন মোজাম্মেল হক, তিনি কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছেন তার বাড়ি ঘর কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। ছাত্র জনতা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা কিন্তু তার বাড়ি ঘর দরজা যা ছিল সব কিন্তু ভেঙে ফেলছে। এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য এবং এই সাবেক মন্ত্রীকে নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন এই আজকের ভিডিওতে আমাদের কোনো নিজস্ব কোনো কথা বলা হয়নি। যা কিছু দেখেছেন, যা কিছু শুনেছেন, সব কিছু কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করে নেওয়া হয়েছে। ধন্যবাদ।